এফজেড ভার্সন 2তেও যা এটাতেও তা, মানে এমনভাবে প্রেজেন্টেশন করে যে এইটার মতো দুনিয়াতে আর কিছু নাই। ব্যাপার হচ্ছে খালি গলসি সবসময় একটু বেশি বাজে, এই জন্যই অত বাজে। আচ্ছা, হুন্ডার অ্যাড দিতেছে না মাইয়ার অ্যাড দিতেছে, এই ব্যাপারটা আপনি বুঝবেন না। এবং আর এই যে দেখেন, এই বাইকটাই যদি হোন্ডা লঞ্চ করতো তাহলে তাদের রিভিউ কি হতো, ইউএসডি সাসপেনশন নাই এত। আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম পটাইনো চ্যানেলে। গত 11 তারিখে লঞ্চ হয়েছে সেই বিশ্ববিখ্যাত বাইক, ওয়ান অ্যান্ড অনলি নাম্বার 1 ওয়ার্ল্ডে, দ্যাট ইজ ইয়ামাহা FZ24। বাইকটা দেখেই মনে হইতেছে এটা আসলে মঙ্গল গ্রহ থেকে আসছে। ব্যাপারটা এরকম, কারণ তাদের লঞ্চিং ইভেন্টগুলো এরকমই থাকে, জাঁকজমক হ্যান ত্যান। শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কাছ থেকে আশা করি আপনারা সবসময় নিউট্রাল জিনিসটাই পাবেন। আমি কোনো ভিডিও তো এইভাবে বলিনি আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। এই ভিডিওটাতে বলতেছি, যদি ভালো লাগে বা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি সঠিক ইনফরমেশন দিব, তার আরেকটা কারণ হচ্ছে দেখেন, আমার এটা ইনকামের প্রাইমারি কোনো সোর্স না, বা এটাকে ইনকামের প্রাইমারি কোনো সোর্স বানানো আমার কোনো উদ্দেশ্যও নাই। সঠিক ইনফরমেশনটা দেওয়াটাই আমার উদ্দেশ্য। এসিআই মোটর যখন কোনো বাইকের জন্ম দেয়, ওর বাবা বিশাল ব্যাপার। মানে মনে হইতেছে যে বাইক না, এটা যে একটা পিস নিয়ে আসে, যে পিস আসলে পৃথিবীতে আর কিছু নাই। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে জানি যে এটার আসার বিষয় কি। আসলে প্রথমে স্পেক দিয়ে শুরু করলে এটার ইনস্ট্রুমেন্ট কনসোল ডিজিটাল, বাট মিটার পরিমাণ খুবই ছোট, যেটা দিয়ে আপনি মিটাতে পারবেন না। আই মিন মনের শান্তি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউএসডি সাসপেনশন দেয় নাই, নর্মাল সাসপেনশন। তবে একজন রিভিউয়ার বলছে সাসপেনশন খুব শক্ত। ভাই তো সে ভাঙ্গে চুরে কিছু করে না, হাত দিয়ে ধরেই বলছে শক্ত। মনে হয় তার হাতের স্পর্শ খুবই ভালো। হেডলাইটটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডলাইট। হেডলাইটটা আলোটা ভালোই হবে, খারাপ হবে না। সামনে টায়ার হিসেবে আছে 100 সেকশনের টায়ার, কোনো আপডেট নাই। এত বড় হায়ার সিসি একটা বাইক, টায়ারে কোনো আপডেট নাই। এফজেড ভার্সন 2তেও যা এটাতেও তা। আসলে টায়ার বা অন্যান্য ফিচার সবই মোটামুটি এফজেড ভার্সন 2 এর সাথে মিলে। ইঞ্জিন হিসেবে আছে 249 সিসির একটা ইঞ্জিন, যেটা হচ্ছে ম্যাক্স 20 PS পাওয়ার প্রডিউস করে। সো এই সেগমেন্টে সবচেয়ে লোয়েস্ট। এখন এই লোয়েস্টে জাস্টিফাই করার জন্য আবার কয়েকজন ব্লগার খাতা কলম নিয়ে ওইসব করে লাগছে যে এটা কেন স্লো, এবং এটার জাস্টিফিকেশনও দেওয়া না হচ্ছে। ওই স্লো তো স্লোই, আবার এর জাস্টিফিকেশন কী আছে? দাম বেশি দিবেন মানে স্লো দিবেন, তাহলে বেটারা এটা নিয়ে কথা বলবেন, আবার এটার জন্য জাস্টিফিকেশন নিয়ে বসেন। তারপরে ব্রেকিং সিস্টেম হিসেবে আছে ডুয়েল চ্যানেল ABS। ওকে, মানলাম ডুয়েল চ্যানেল ABS ইজ ভালো, বাট এই সেগমেন্টে যদি সিএফ মোটোতে দেখেন, তারা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS উইথ ট্র্যাকশন কন্ট্রোল দিছে। সো বুঝতেই পারতেছেন ডিফারেন্সটা কি। আর এসিআই লঞ্চ ইভেন্টের কথা না বললেই নয়। এসিআই এমনভাবে কোনো জিনিস লঞ্চ করে, বাপরে, মানে এমনভাবে প্রেজেন্টেশন করে যে এইটার মতো দুনিয়াতে আর কিছু নাই। ব্যাপার হচ্ছে খালি গলসি সবসময় একটু বেশি বাজে, এই জন্যই অত বাজে। আচ্ছা, যাই হোক। তো আরেকটা ব্যাপার হচ্ছে এদের যে লঞ্চিং ইভেন্টে প্লাস অন্যান্য যে কোনো জায়গায় আপনি দেখবেন, ফেসবুকে স্ক্রলে যখনই ইয়ামাহার কোনো বাইক আসে, তখন দেখবেন একটা সুন্দর মাইয়া এমনভাবে ভাবভঙ্গি দিয়ে রয়েছে যে মানে আপনি আসলে ওরা যে হুন্ডার অ্যাড দিতেছে না মাইয়ার অ্যাড দিতেছে, এই ব্যাপারটা আপনি বুঝবেন না। এবং লঞ্চিং ইভেন্টটা তার ব্যতিক্রম হয় নাই। এই লঞ্চিং ইভেন্টে গিয়ে দেখেন প্রত্যেকটা বাইকের সাথে একটা করে মায়া দাঁড়া করাই দিছে, এবং তাদের অঙ্গভঙ্গি প্লাস তাদের যে পোশাক আশাক, সেটা তো কোনোভাবেই আসলে মানে ইসলামিক সেন্টিমেন্ট তো বলেন, মানে আমার কাছে মনে হয় না শালীনতার কিছু আছে। এরা আসলে এইভাবেই লোকজন আকৃষ্ট করতে চায়, কিন্তু এর চেয়ে আরও বেটার ওয়েতে লোকজন আকৃষ্ট করা যায়। আমরা হোন্ডার লঞ্চিং ইভেন্ট দেখছি, আমরা সিএফ মোটর লঞ্চিং ইভেন্ট দেখছি, রয়্যাল এনফিল্ডের লঞ্চিং ইভেন্ট দেখছি। সো তারা সব ডিসেন্ট ছিল এবং সব জায়গাতে বেশ আভিজাত্যের একটা ছোঁয়া ছিল। কিন্তু এই এসিআই মোটর যেই কাজটা করে, এটা হচ্ছে একটা ছোটো লোকই ব্যাপার আমার কাছে মনে হয়। তাদের নিজেদের নাই কিছু, এই জন্য তারা হচ্ছে মায়া মডেল প্রদর্শন করে, তাও মনে করেন যে বাইকের সাথে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে তারা এই জিনিসটারে প্রমোট করতে থাকে। সো এই জিনিসটা কেমন ছোটো লোকই বা কেমন কি, এই ব্যাপারটা আপনারা ভালো বলতে পারবেন। বাট আমার কাছে এই ব্যাপারটা কি বলবো, মানে এদেরকে আমার ওগুলো বলতেও খারাপ লাগতেছে। অবশ্যই এই দিক দিয়ে ইয়ামাহা কি বলে এসিআই মোটরস অনেকটা সাকসেস, কারণ এই সবটা স্ট্র্যাটেজি তাদের কাজে লাগে। বাংলার লোকজন খায়, বাংলার লোকজন তো এইসবই চায়, ভালো দিতে থাকেন। ওই সময়ের কিছু কমেন্টসগুলো দেখে আমার খুব মানে হাসি পাইছে বা খারাপও লাগছে। ব্যাপারটা হচ্ছে প্রায় অনেকেই কমেন্ট করতেছিল যে কি যেন, টাকা যতই হোক রাখেন সমস্যা নেই, কিন্তু মায়াটারে দিয়ে নাও, এটা কোনো কথা? ব্যাপার হচ্ছে যে এতদিন তো মার্কেটে কম্পিটিটর ছিল না, ভুগি চুগিতে অনেক কিছু করছে, দাম বেশি নিছে। সো
তো দাম বেশি কেন তারা নেয় সেটার একটা লজিক আমি আমার একটা ভিডিওতে দিছি, সো এটা আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে, বা উপরে ইনফরমেশন বাটনে ক্লিক করে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। আর এইবার আসি আমাদের ব্লগারদের কথায়। দেখেন হর্নেট যখন বেরোইছে তখন তো কেউ আসলে আগেই কোনো রিভিউ করতে পারছে কিনা আমার চোখে পড়ে না এইভাবে, বাট ইয়ামাহা যখন বেরোছে তখন কিন্তু আগেই মোটামুটি অনেকেই রিভিউ করছে এবং লঞ্চিং হওয়ার আগেই অনেকের কাছে রিভিউ ইউনিট চলে গেছে। তো এখন আপনি একটা ব্যাপার চিন্তা করেন যে যারা অলরেডি, আমি আপনার একটা জিনিস দিব, সো দিলে কি আপনি ওই জিনিসটা বদনাম করতে পারবেন না। সো আপনার যেমনিই হোক, যেভাবেই হোক, ওই জিনিসটা সব কিছু আপনাকে রাইট করতে হবে। তো ইয়ামাহার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এরকম। একজন ব্লগার, বাংলাদেশের ওয়ান অফ দ্য কী বলে, যার অনেক ফলোয়ার আছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্লগার বলা যায়, সে হচ্ছে ইয়ামাহা নিয়ে সুন্দর একটা রিভিউ করছেন। তার রিভিউ যখন হর্নেট বের হয়, হর্নেট নিয়ে রিভিউ ছিল যে বাতাসে কাঁপে, এটা ভালো মন্দ অনেক কিছু, হ্যাঁ এটা হচ্ছে কি সাসপেনশন কম খেলে, তাহলে এটা ওই ক্লাসটা অ্যাডজাস্টমেন্ট রেঞ্জ দিয়ে করতে হয় ব্যাপারটা, নানান জিনিস, এইটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না, এটা একটু থাকলে ভালো হতো, ওইটা একটু থাকলে ভালো হতো, এরকম। আর যখন Z25 লঞ্চ করলো, তারা রিভিউ করলো, তাদের রিভিউ দেখেন ভাই চালায়া একই স্পিডেই এত উঠে যাচ্ছে, হ্যাঁ প্রচুর পরিমাণে ভাই কমফোর্ট। আরে দেখেন ভাই, আমি তো মানে অন্যরকম একটা ফিল, আমি উঠতেছি, হ্যাঁ সাসপেনশনের কথা বলতেছে এরকম, সাসপেনশন কি দোলে মনে হয়তো আসমানে উঠে জমিনা নামে। আর এই যে দেখেন, এই বাইকটাই যদি হোন্ডা লঞ্চ করতো তাহলে তাদের রিভিউ কি হতো, ইউএসডি সাসপেনশন নাই, এত দামি একটা বাইক, স্লিপার ক্লাস দেয় নাই, ট্র্যাকশন কন্ট্রোল দেয় নাই, ইনস্ট্রুমেন্ট কনসোল এত ছোট, তাহলে টায়ার দিছে, এইটা টায়ার আসলে কোনোভাবে এই সিসির সাথে জাস্টিফাইড না, এরকম অনেক কিছু আসতো আসলে, ঠিক আছে। কিন্তু যখন ইয়ামাহা লবণ পড়ছে সব ঠিক হয়ে গেছে। আর একজন ব্লগার আছেন, তিনি হচ্ছে গিয়ে খাতা কলম নিয়ে নামছেন। এইটা হচ্ছে আমি খাতা কলমে বুঝাই দেবো আপনাদের, মানে আমি আপনাদেরকে বুঝাই দিব পরে যে এটা স্পিডটা কেন কম, হ্যাঁ পাওয়ার কেন কম এই সেগমেন্টে। তারা সে বলতেছে পুরাই কমিউটার বেস। ভাই কমিউটার বেস হলে সমস্যা নেই, ওকে আমি মানলাম, কমিউটার কমফোর্ট সবই ঠিক আছে, তাহলে ভাই দামে তো দিচ্ছেন কে? 1,30,000 বা 1,50,000 বাইক, যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে 3,40,000 বিক্রি হইতেছে, সেই রয়্যাল এনফিল্ডের এইটার দাম কম, এইটাকে আপনারা দিচ্ছেন 4,35,000, এবং এই দাম নিয়ে কোনো ব্লগার কোনো কথাও বলতেছে না, ঠিক আছে। এই দামটা নিয়ে কেউ কোনো কথাই বলতেছে না। এই জিনিসগুলো আসলে খারাপ লাগে না, এই জিনিসগুলো আসলে হওয়া উচিত না। আপনাদের দেখে লোকজন কি শিখবে? আপনাদের তো অনেকে ফলো করে, আপনাদের এখন অবশ্য দিন যাচ্ছে, সবাই আপডেট হচ্ছে, আপনাদেরকে লোকজন হয়তো ফলো করতেছে, বাট বেশি দিন করবে না, বা করলেও হয়তো আপনাদের মতামত ওইভাবে দাম দিবে না। ভাই এদের মানে আমি বুঝি না, যে কমেন্টও দেখছি, এদের কমেন্টে লোকজন এত গাইল নেয়, ঠিক আছে, তারপরে এরা কেন জানি করে। অবশ্য টাকাই তো বিষয়, আলটিমেটলি গাইল খেয়ে কী হবে, টাকা তো পাইতেছে। নেগেটিভ জিনিসে সবচেয়ে বেশি মার্কিং হয়। আমি যেটা করতেছি এটা কাইন্ড অফ নেগেটিভ রিভিউ, বাট এটা আসলে মানুষকে সতর্ক করার জন্য। তাদের রিভিউ দেখেই হুট করে দুপদাপ করে ডিসিশন নিয়েন না। কেউ তো কিনবেনই অবশ্যই, মানুষ না কিনলে তো আর হবে না, কিছু কিছু মানুষ কিনবে, বাট যাদের টাকা আছে, যারা কিনবেন, তাদের কোনো সমস্যা নেই, তারা ওইটা বেচে আবার 2 দিন পর আরেকটা কিনতে পারবেন ভালো না লাগলে। কিন্তু যারা আসলে অনেক সেভিংস করে একটা বাইক কিনতে চান, তারা আসলে অনেক চিন্তা ভাবনা করে একটা বাইক কেনা। লংজিভিটি, পারফরমেন্স, আপনি ফিচার কি পাচ্ছেন, এই আর কি। লংজিভিটির কথা বলেন, আচ্ছা লংজিভিটির কথা বলে, ইয়ামাহা যেই জিনিসটা সবচেয়ে বেশি সবসময় হাইলাইট করে সেটা হচ্ছে তাদের ইঞ্জিন রিলায়েবল, লং রানে চলে, এবং হচ্ছে ইঞ্জিন রিলায়েবল, লং রানে চলে। তো আচ্ছা আমি এই ব্যাপারে একটা কথা বলি, আমি অনেক জিক্সার, আমি নিজে জিক্সার চালাইছি 42,000 43,000 কিলো। তো 42,000 কিলো পরেও আমি জিক্সারটা বেশ ভালো দামে বিক্রি করছি, কারণ যেই লোক চালাইছে বা যারা আমার জিক্সারটা ট্রায়াল দিছে, তারা বুঝতে পারছে যে না, আমার ইঞ্জিন একদম স্মুথ আছে, আমার ক্লাস যা আছে মেকার দিয়ে চালায় নানাভাবে টেস্ট করে আমার বাইকটা নিছে, বাট সবাই বলছে বাইকটা ভালো। এবং যেই দামে বিক্রি করছি আমি, ইউজুয়ালি সেই দামে জিক্সার বিক্রি হয় না, আরও কম দামে হয়, আমি সেই দামের চেয়েও বেশি দামে বিক্রি করছি শুধুমাত্র আমার কন্ডিশন দেখে। কারণ আমি বাইকটাকে সবসময় ওয়েল মেনটেন করতাম, কোনো জিনিস কখনো কমতি রাখতাম না, টাইম টু টাইম মোবিল চেঞ্জ, যা কিছু দরকার হ্যাঁ সব চেঞ্জ করে রাখতাম। সো আপনি যদি ভালোভাবে বাইক মেনটেন করেন, আমি এমন অনেক বাইক দেখছি, পালসার দেখেন, টিভিএস দেখেন, যারা হচ্ছে 10-15 বছর চালাচ্ছে, তারা খুব সুন্দরভাবে মেনটেন করে চালাচ্ছে। আবার অনেক FZ ভার্সন 2ও দেখছি, বা অন্যান্য ভার্সনও দেখছি, যে তাদের বাইক দেখা গেল 15-20 হাজার কিলো চলার পরে ইঞ্জিনে ক্যাটকুট শব্দ,
নানান সমস্যা দেখা দিচ্ছে, বিকজ এটা টোটালি ডিপেন্ড করে মেনটেনের উপর, আপনি কীভাবে মেনটেন করবেন। এখন এইটা দিয়ে তো আপনি আসলে মানে বলতে পারেন না একটা বাইক খারাপ, বাইক সবই ভালো আপনি ঠিকমতো মেনটেন করতে পারলে, বাট এক একটা বাইকের এক এক দিকে ফিচার বেশি বা এক এক টার্গেট কাস্টমারকে বেস করে বানানো হয়। এটা তারা অ্যাকচুয়ালি একটা এলিট শ্রেণীকে টার্গেট করে কিনছে, তাদের টাকার অভাব নাই, যারা মাইলেজ নেওয়া তো কনসার্ন না, হ্যাঁ, যারা হচ্ছে দামি বাইক চালাবে কিন্তু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এই বাইক কিনবে তারা, যাদের হচ্ছে মানে ফিচার সমস্যা না, তাদের হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে ইয়ামাহা এবং দাম। তো ঠিক আছে ভাই ব্রাদার, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।